রাজপ্রাসাদের ভেতরে রাজকন্যার কক্ষে আজও সাজসজ্জার ধুম পড়েছে। বিশাল আয়নার সামনে বসে আছে রাজকন্যা চন্দ্রমুখী। প্রতিদিন সকালে দাসীরা তাকে সাজাতে থাকে। কাপড় থেকে অলংকার সবকিছুতেই তার চাই নিখুঁত যত্ন। চন্দননগর রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরের সবার মুখে মুখেও রাজকুমারী চন্দ্রমুখীর সৌন্দর্যের গল্প। আর তার সেই রূপ নিয়েই তার যত অহংকার। আমার এক পাশের কানের ঝুমকোটা এভাবে ঝুলে আছে, আর এক পাশের ঝুমকোটা এভাবে খাটো হয়ে আছে কেন? বাম পাশের ঝুমকোটা এইটার মতো এভাবে ঝুলছে না কেন দাসী? এটা কিভাবে পরিয়েছো তুমি আমাকে? কোথায় রাজকন্যা? কোনটার কথা বলছেন আপনি? কোথায় মানে? আমি কি তোমায় মিথ্যে বলছি? ওই দেখো, আয়না থেকে দেখতে পাচ্ছ না? দাঁড়াও, আমি উঠে এসে তোমায় দেখাচ্ছি। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী উঠে এসে দাসীর সামনে দাঁড়ায়। তারপর সে রেগে গিয়ে তার হাতে থাকা রূপোর ছাঁচের আয়নাটি ছুঁড়ে দেয় দাসীর দিকে। আয়নাটি দাসীর কপালে গিয়ে পড়ে। অমনি দাসীর কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে। এই যে এখন দেখতে পাচ্ছ? দেখো দেখো, আমার বাম পাশের কানের দুলটা কেমন উল্টে আছে। এটা যে এমন হয়েছে আমি বুঝতে পারিনি রাজকন্যা। আপনি বসুন বসুন, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। একবারও কি ভেবে দেখেছো, আমার চোখে যদি খুঁতটুকু না পড়তো তাহলে কি সর্বনাশটাই হয়ে যেত? তোমরা কি জানো না, আমি আমার সৌন্দর্যে বিন্দুমাত্র খুঁত দেখলেও সহ্য করতে পারি না। ওই দূর আকাশের চাঁদের গায়ে খুঁত থাকতে পারে, কিন্তু চন্দ্রমুখীর গায়ে খুঁত থাকা একেবারেই বেমানান। এই চন্দননগর রাজ্যের আশেপাশে তো আমার মতো রূপ আর কারণ নেই, আর আমার মতো সাজসজ্জার বহরও কারো কাছে নেই। তাই আমার সাজসজ্জায় যদি একটু খুঁত থাকে তাহলে তো পুরো রাজ্যের সবাই হাসাহাসি করবে। তাই আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার সাজাতে এসে দ্বিতীয়বার এরকম ভুল করো না, তাহলে কিন্তু তোমার ওই হাত আমি আগুনে পুড়িয়ে ঝলসে দেব। না না রাজকুমারী, এরকম ভুল আর দ্বিতীয়বার কখনোই হবে না। আমরা এরপর থেকে আপনাকে খুব সাবধানে যত্ন সহকারে সাজাবো। কন এমন ভুল আর না হলেই তোমাদের জন্য ভালো। নাও, এবার সবটা ঠিক করে দাও। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী আয়নার সামনে গিয়ে বসে পড়ে। দাসীরা আবার তাকে নিখুঁত হাতে সাজাতে ব্যস্ত হয়ে যায়। ওদিকে রাজপ্রাসাদের সীমানা পেরিয়ে গ্রামের দৃশ্যগুলো ভিন্ন। ফসলি মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে চন্দন, তার কাঁধে দুধ ভর্তি দুটো কলসি। আরে আরে চন্দন বাবা যে, তাই সকাল সকাল কোথায় ছোটা হচ্ছে শুনি? এই তো কাকা, দুধ নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। ওই দেখেছ তো, তোমার কাঁধে দুধ ভর্তি কলসি ঝুলছে দেখেও আবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ। যাকে তুমি অনেক কর্মঠ ছেলে, সেই ছোট থেকেই দেখছি তোমায়। তোমার বয়সী ছেলে পেলেরা অন্য কত কিছুতে ব্যস্ত থাকে, আর তুমি এক নিষ্ঠায় কাজ করে গেছো গায়ে খেতে। তোমার অনেক ভালো হবে বাবা, বিধাতা তোমার জীবনের অনেক সুখ লিখে রেখেছেন। হয়তো ভবিষ্যতে তুমি অনেক সুখী হবে বাবা। আশীর্বাদ করবেন কাকা, আমি যেন আমার মৃত বাবার মুখ উজ্জ্বল করতে পারি। তা তো করবেই, তোমার মতো ভালো ছেলের জন্য আশীর্বাদ করবো না তো কার জন্য করব বলো? যাও বাবা, এইবার তুমি যে কাজে যাচ্ছিলে সেখানেই যাও। আমি আর তোমার সময় নষ্ট করবো না। সাবধানে যেও কেমন? আবার দেখো যেন কলসি ঢলতে ঢলতে দুধ রাস্তায় পড়ে না যায়। না না কাকা, তা পড়বে না, এত বছরের অভ্যেস আছে আমার। আসি কাকা, ওদিকে হয়তো এতক্ষণে বাজারে ভিড় জমে গেছে আমার খদ্দেরদের।
আরে আরে আসছি। এই নে, ধর তোর পয়সা। এ মা, তুমি আমায় ক টাকা দিলে? এই 2 টাকায় আজকাল কি পাওয়া যায় বলো তো? কম করে হলেও আমাকে 10টা টাকা তো দিতে হতো। কি 10 টাকা? না না না, রোজ তোকে আমি আমার গাড়ি থেকে 10 টাকা করে দিতে পারবো না। তোর বাবা আমাকে মাত্র 2 টাকা করে দিতে বলেছে রোজ। কি, মাত্র 2 টাকা করে দিতে বলেছে? না, তাহলে আমি পাঠশালা যাওয়া বন্ধ করে দেব। এ কথা বলে চুমকি তার হাতে থাকা বইপত্রগুলো বারান্দার একপাশে রেখে দিয়ে নিজেও বারান্দাতে বসে পড়ে। আরে আরে, এ কি জ্বালায় পড়লাম আমি। একি সকাল সকাল মা মেয়ে মিলে এত চেঁচামেচি শুরু করলে কেন মাধুরী? মেয়েটার তো পাঠশালায় যাওয়ার সময় হয়ে গেছে, তার সাথে কি নিয়ে বাদালে বলো তো? এ চুমকি, কি হয়েছে বল তো? তুমি দেখো না কাকিমা, মা আমায় আচার আর ঝালমুড়ি খাওয়ার টাকাটা মেরে দিতে চাইছে, কিছুতেই দিচ্ছে না। কি, আমি তোর খাওয়ার টাকা মেরে দিচ্ছি? শোনো মেয়ের কথা বৌদি, এই মেয়ের বাবা আমাকে পই পই করে বলে দিয়েছে মেয়েকে যেন রোজ 2 টাকার বেশি না দেয়। আর মেয়েকে দেখো আমার কাছ থেকে 10 টাকা বের করেই ছাড়বে। ও, এই ব্যাপার। দাঁড়াও দাঁড়াও, আমি চুমকির সাথে কথা বলছি। ছেলে মেয়ের সাথে এভাবে চেঁচামেচি রাগারাগি করলে চলে না মাধুরী, চলে না। ওদেরকে বুঝিয়ে শুনিয়ে মানাতে হয়। আরে আরে রাজকুমারী, আপনি এখানে? আপনি এই গরমে রাজশেষে কেন এসেছেন? আপনার কিছু প্রয়োজন হলে কোনো দাসীকে দিয়ে খবর পাঠাতেন, আমরা নিজে গিয়ে আপনার সামনে সেই জিনিস হাজির করতাম। আপনি কষ্ট করে নিজে কেন এখানে আসতে গেলেন? উফ, তোদেরকে প্রত্যেক বছর এই কথা বলতে বলতে আমার মুখ চাপাটে ব্যথা হয়ে গেল, তবুও তোদের কিচ্ছু মনে থাকে না। বছর কখন শুরু হয় আর কখন শেষ হয় সে খবর কি তোরা রাখিস? আজ বৈশাখ মাসের প্রথম দিন, মানে আমার পিতামশাই, মানে এই চন্দননগরের রাজামশাইয়ের জন্মদিন আজ। আর প্রত্যেক বছর পিতামশাইয়ের জন্মদিনে আমি নিজে হাতে খাঁটি দুধ দিয়ে তার জন্য পায়েস রান্না করি। সে কথা ভুলে যাস কেন তোরা? ক্ষমা করবেন রাজকুমারী, আমরা রাজামশাইয়ের জন্মদিনের কথা ভুলে যাইনি, তবে আপনার নিজের হাতের পায়েস রান্নাটির কথা ভুলে গিয়েছিলাম আমরা। আমাদেরকে ক্ষমা করবেন। যেখানে আমি তোদেরকে কখনো তোদের ভুলের ক্ষমা করি না, তারপরও তোরা বারবার কি করে ভুল করিস? ঠিক আছে, এবারের মতো আমি তোদের ক্ষমা করে দিলাম। আসলে পিতামশাইয়ের জন্মদিন তো, তাই আমি শুধু শুধু তোদের উপর আর রাগারাগি করে আমার মেজাজটা নষ্ট করতে চাই না। এবার পায়েস রান্না করার জন্য দুধ, চিনি আর সুগন্ধি চালের জোগাড় কর, আমি এক্ষুনি রান্না শুরু করব। রাজকুমারী চন্দ্রমুখী এ কথা বলার সাথে সাথে কালো মেঘে ছেয়ে যায় হেসেল ঘরে থাকা সকল দাস দাসীদের চোখ মুখ। ইয়ে মানে, না মানে রাজকুমারী, কি হয়েছে? কি কি ইয়ে মানে করছিস তোরা? আসলে রাজকুমারী, আজকে রাজামশাইয়ের জন্মদিন উপলক্ষে রাজামশাই বেশ কিছু রাজ্যের গুণীমানী লোকদেরকে নেমন্তন্ন করেছেন, আর রাজ্যের বেশ কিছু প্রজাদেরও নেমন্তন্ন রয়েছে। তাই তাদের জন্য আমাদের রাজবাড়িতে পালিত গরুর দুধ দিয়ে আজ পায়েস রান্না হয়ে গেছে। আর 1 মোটা দুধও যে অবশিষ্ট নেই রাজকুমারী। তাহলে আপনাকে এবার পায়েস রান্না করার জন্য দুধ কোথা থেকে জোগাড় করে আর দেবো বলুন তো? কি, 1 ফোঁটা দুধও অবশিষ্ট নেই? মানে পিতামশাই আমার হাতের পায়েস খেয়ে আজ ভোজন শুরু করবেন, আর এটাই আমার শেষ কথা? এখন আমায় দুধ জোগাড় করে আনবি সেটা আমি জানি না। আমি তোদেরকে কিছুক্ষণ সময় দিলাম, এই সময়ের মধ্যেই তোদেরকে সব কিছু জোগাড় করতে হবে, নইলে আমি এক একজনের গর্দান নেওয়ার ব্যবস্থা করব। এ কথা বলে রাজকন্যা চন্দ্রমুখী রাজহেসেল থেকে বেরিয়ে যায়। ওদিকে চন্দন নদীর পাশ দিয়ে হেঁটে বাজারের দিকেই যাচ্ছিল। তখন সে এক বুড়িমাকে দেখতে পায়, যে খুব কষ্টের সাথে নদী থেকে জল তোলার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তাই চন্দন তার
কাছে এগিয়ে যায়। এ কি বুড়িমা, তুমি এত বড় কলস নিয়ে নদীর পাড়ে এসেছো কেন? এই বড় কলসিটাতে তো জল ভরলে অনেক ভারী হয়ে যাবে। আর জল ভর্তি এত ভারী কলস তুমি কি বাড়িতে নিয়ে যেতে পারবে? দেখোই না, আমি সেই তখন থেকে চেষ্টা করে যাচ্ছি বাবা, কিন্তু কিছুতেই পারছি না। সেটা তো দেখতে পাচ্ছি। আচ্ছা দাও, আমি তোমার বাড়ি অবধি এটা গিয়ে পৌঁছে দিয়ে আসি। কিন্তু তুমি তো তোমার কাজে যাচ্ছিলে, দেখে তো মনে হচ্ছে দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছিলে। তা সে কাজ ফেলে আমায় সাহায্য করবে কি করে তুমি? সমস্যা হবে না, বাজারে যেতে একটু দেরি হলে আমার আহামরি সমস্যা হবে না বুড়িমা। তবে তোমার যে এমন কষ্ট করতে দেখতে পারছি না আমি। তাও তো দেখি, তোমার কলসটি দাও আমাকে, আমি তোমার কলসটিতে জল ভর্তি করে তোমায় বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসছি। তুমি শুধু তোমার বাড়িটা চিনিয়ে নিয়ে চলো আমায়। আজকাল এমন ছেলে বলে তো দেখাই যায় না রে বাবা। নিজে ইচ্ছে করে নিজের কাজ রেখে অন্যকে সাহায্য করতে চাইছো তুমি। বিধাতা তোমার মঙ্গল করুক। এরপর চন্দন সেই বুড়ি মায়ের জল ভর্তি কলসটি নিয়ে তার বাড়িতে এগিয়ে দিতে যায়। ওদিকে বাজারে তখন চন্দনের সকল খদ্দের তার জন্য অপেক্ষা করতে থাকে। কি ব্যাপার, চন্দন এখনো দুধ নিয়ে বাজারে আসছে না কেন? সেই তখন থেকে চন্দনের কাছ থেকে দুধ কিনবো বলে অপেক্ষা করছি, কিন্তু চন্দনের তো কোনো খোঁজই নেই আজ। আরে দাদা, আমিও তো চন্দনের অপেক্ষা করছি। ওর কাছ থেকে রোজ 1 কিলো করে দুধ দিয়ে যায়। সেই দুধ খেয়ে তো আমার ছেলে মেয়ে দুটো বেঁচে আসে। আজ খালি হাতে বাড়ি ফিরলে আবার ছেলে মেয়ে দুটো না খেয়ে থাকবে। দুধ ভাত ছাড়া তো ওরা অন্য কিছু মুখেই তুলবে না। আরে দাদা, রোজ তো চন্দনের কাছ থেকে দুধ কেনেন আপনারা, আজ না হয় আমার কাছ থেকে নিলেন। এই দেখুন, আমিও খাঁটি গরুর দুধ এনেছি। না না, তোমার কাছ থেকে একদিন দুধ নিয়ে ঠকেছি। তুমি দুধের সঙ্গে জল মেশাও, আর চন্দন একেবারে খাঁটি দুধ বিক্রি করে, 1 ফোঁটাও জল মেশায় না। সে তো ঠিক আছে, কিন্তু নাই মামার চেয়ে তো আজ কানা মামাই অনেক ভালো দাদা। তাই আমি ওনার কাছ থেকে নেবো আজ। এই যে ভাই, দাও আমায় 1 কিলো দুধ দাও তো। আজ তোমার কাছ থেকে নিয়ে যাই, ছেলে মেয়ে দুটোকে অন্তত ঠান্ডা করতে পারবো। চন্দনের সেদিন বাজারে যেতে দেরি হয় অন্য গোয়ালে ভীষণ খুশি হয়। আরে দাদা, আমার থেকে আর নতুন করে দুধ দিয়ে দেখুন না। আমার গরুর দুধও কম খাঁটি নয়, একবার নিলে রোজ দিতে ইচ্ছে করবে, এই আমি বাজি ধরে বলতে পারি। আজ ওই হেসেল ঘরের প্রত্যেককে আমি শুলে চড়াবো। যদি ওরা আমায় পায়েস রান্না করার সকল কিছু জোগাড় না করে দেয়, খাঁটি গরুর দুধের জোগাড় না করে এনে দিতে পারে, তাহলে তাহলে ওদের আমি সত্যি সত্যি শুলে চড়াবো পিতামশাই। আহা, আমার রাজকন্যা, তুমি শুধু শুধু এত উত্তেজিত হয়েও না তোমা। আমি তো প্রত্যেক বছর আমার জন্মদিনে তোমার হাতের পায়েস খাই মা, কিন্তু এবার সেটা কোনো কারণবশত না হলে কি আর করার। এখন তুমি এত রেগে যেও না। আর তাছাড়া তোমায় এই সুন্দর নরম তুলতুলে ফর্সা হাত পুড়িয়ে আমার জন্য পায়েস রান্না করতে হবে না। না না পিতামশাই, আমি এত খারাপ করো না। এই যে আপনাদের বাড়িতে গরু দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এই গরু দুধ দেয়। এখন কি আমাদের কাছে আপনারা দুধ দিতে পারবেন?
রাজবাড়িতে খুব প্রয়োজন। না না গো, আমার গরু দুধ হয় না গো। আর তাহলে আমি তোমাদের দুধ দেবো কি করে বলো দেখিনি? এই চলো চলো সবাই, অন্য কোথাও খোঁজ করতে হবে। এই শোনো তোমরা, রাজবাড়িতে এতই যখন দুধের দরকার, তোমরা গায়ে একটা বাজার আছে সেখানে যেতে পারো। সেখানে অনেক লোকই তাদের গরুর কাঠি দুধ বিক্রি করে, ওখানে গেলে পেয়ে যাবে গো। ঠিক আছে, তাহলে আমরা সেই বাজারে গিয়ে খোঁজ করি। মা চুমকি, রোজ তুই 10 টাকা দিয়ে কি করিস বলতো? রোজ কি কারো খেতে 10 টাকার প্রয়োজন হয় নাকি? 10 টাকায় তো অনেক কিছু পাওয়া যায় রে মা। আমি টাকা দিয়ে কি কিনা খাবো না খাবো, এখন কি তোমাদেরকে সেই কৈফিয়ত দিতে হবে নাকি? আমার খেতে 10 টাকাই লাগে। পাঠশালার আশেপাশে চাটনিওয়ালা, ঝালমুড়িওয়ালা কত কিছু থাকে, আর আমি রোজ সেগুলো কিনে খাই। তাহলে তো পয়সা লাগবেই, তাই না? ঠিক আছে, ছেলে মানুষ, এটা ওটা খেতে ইচ্ছে করে খাবি, কিন্তু বাবা মায়ের মুখের দিকেও তো তাকাতে হবে রে মা। রোজ এভাবে এত এত করে টাকা খেলে তোর বাবা মা কি করে সেটার যোগান দেবে বল দেখি? জানি না, আমায় টাকা দিতেই হবে, এই ব্যাস। এরপর চুমকির মা আর কোনো দিশা না পেয়ে তার মেয়ের হাতে 10 টাকা ধরিয়ে দেয়। এই নে, তুই এই 10 টাকা নে, তবু এবার পাঠশালায় পড়তে যা। তোর বাবা বাড়িতে ফিরে এসে যদি দেখে তুই এখনো পড়তে যাসনি, তাহলে তোকে আর আমাকে কাউকে ছেড়ে কথা বলবে না। যা বলছি, এক্ষুনি পাঠশালায় যা। এরপর চুমকিও টাকা পেয়ে ভীষণ খুশি হয়, আর খুশি খুশি মন নিয়ে সে বইগুলো আবার হাতে তুলে নেয়, আর সে পাঠশালার উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই আমাদের গল্পের পরবর্তী পর্ব দেখতে ভুলো না। দেখা হবে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।